বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে। সুনামি বলছি এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে, জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এরকম শব্দ। এখন এই যে তার যে জনপ্রিয়তা, ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন, হাসতে বললে মানুষ হাসতো, কাঁদলে বললে কাঁদতো, এবং তিনি যদি উইদিন 24 ঘন্টার মধ্যে খালি বলতেন যে প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না, আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না, আমি একেবারে শাহবাগ মোড়ের যে কোনো একজন লোক আমার শপথ পড়াবে, অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব, সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত। এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামের শপথ নেব, স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে এবং বাইরে এত লোক থাকবে, ঢাকা শহর আজকে কেউ কোনো কাজ করবে না, ওই সময়টাতে তার কথায় সবাই চলতো। তো এটা ছিল সুনামির মতো একটা জনপ্রিয়তার উচ্চতা। সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নিচে নেমে গিয়েছে তার জনপ্রিয়তা। ফলে কি হলো, এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছেন না, কেউ আর নির্ভর করছেন না, এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই। রাজনীতিতে বলেন, রাষ্ট্র ক্ষমতায় বলেন, এখানে বিশ্বাস আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে, এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিমটম এখন দেখতে পাবেন। এক শ্রেণীর মানুষ তারা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলেছে, এবং যাদের যে কথা বলার নয় তারা সে কথাগুলো বলছে। যেমন আপনি ধরুন সরকারের প্রেস সচিব, তো অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং হর্তাকর্তা। এবং তিনি কথা বলতে গিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন করতে গিয়ে, একজন ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, তার বদনাম নেই, খুব নামকরা সাংবাদিক ছিলেন, বয়সে আমাদের চেয়ে একটু ছোট, বছর তিনেকের ছোট বয়সে, কিন্তু তার ওরকম কোনো বদনাম নেই, কোনো বদনাম ছিল না। কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই সুনামির মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন, এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই। ফলে তিনি সবকিছু করার চেষ্টা করছেন, সবকিছু বলার চেষ্টা করছেন, এবং সকলের টার্গেটে তিনি পরিণত হচ্ছেন। ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন। রুমিন ফারহানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন, সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন, এবং বহু মানুষের তিনি টার্গেটে পরিণত হয়েছেন। ইট ইজ আনইউজুয়াল, এটা সাধারণত হয় না। এখানে সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা ভালো কথা বলতে পারেন, আসিফ নজরুল বলবেন, রেজওয়ানা বলবেন, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলবেন, অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন। কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন, নাহিদের মতো তরুণরা আসছেন, কিংবা এখানে সার্জিসকে উদ্ধার করতে সব জায়গায় ডাকা হচ্ছে, কিংবা এখানে এই প্রেস সচিবকে ডাকা হচ্ছে, এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে এবং সরকার যে একটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এ আর খুব বেশি কিছু বোঝার দরকার নেই। এটি হলো এক। ২ নম্বর হলো যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময়, সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে, এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে, অমুক উপদেষ্টা পালিয়ে গেছে, চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না, এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে, এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করছে, আচ্ছা এইটা সত্য কিনা, ওইটা হবে কিনা, এরপরে কি হবে। রাজনীতিতে আপনি ধরুন 50 বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন, ক্ষমতার মানে যাকে বলে একেবারে বলয়ে দীর্ঘদিন থেকেছেন। আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ, তো মুজিবুল হক চুন্নু সাহেবের মতো মানুষ, যারা 25 বছর বয়স থেকে মন্ত্রী এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুটি বা খুঁটি, এইগুলো একবার এখানে নেন, একবার ওখানে নেন। এরকম বিএনপির আছে, আপনি ধরুন গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ। তো এই মানুষগুলো, কিংবা ধরেন বিএনপির
আওয়ামী লীগের বাদে, বিএনপি জামাতের বাদে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, জামাত কখনো ক্ষমতার তারা ক্রিয়ানক ছিলেন না, সরি ক্রিয়ানক না, মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না। তারা সবসময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে। তো তিনটি দল মানে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, তারা ক্ষমতায় এসেছে তিনবার। আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এখন এই তিনটি দলের যদি আপনি 50 জন করে শীর্ষ নেতা ধরেন, আমি কয়েকজনের নাম বললাম শুধু, যাদের কোনো বদনাম নাই, দুর্নাম নেই, কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন, সেই মানুষগুলো এখন ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি হচ্ছে দেশে, কি হবে? তখন যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে, আমারও তাই মনে হয়, তা আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেমটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে, নেগেটিভের সঙ্গে পজিটিভ, পজিটিভের সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছেন, পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, ফলে বাতি জ্বলছে না। আর কোনো কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয়, সচিবালয়ে আগুন লাগছে, কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না। এবং এই অবস্থার কারণে কি হচ্ছে, সরকারের প্রতি কারো আস্থা নেই, বিশ্বাস নেই, আর ভালোবাসা তো প্রশ্নই আসে না। ভালোবাসা মানে যারা রাজনীতিবিদ, অনেক ছোট ছোট রাজনীতিবিদ গ্রামে 50 বছর যাবত রাজনীতি করছেন, সে অন্তত পক্ষে আর না হলেও 100 মণ মুড়ি খাইয়েছেন, 50 বছর রাজনীতি করে 100 মণ মুড়ি গরিব মানুষকে খাইয়েছেন। তারপরে অন্তত পক্ষে যদি ডেইলি অর্থাৎ রোজ 100 কাপ করে রং চা খাওয়ানো হয় কোনো রাজনীতিবিদের বাসায়, তাহলে 100 কাপ রং চা যদি দৈনিক হয়, মাসে কয়শো হয়, বছরে কয়শো হয়, 50 বছরে কয়শো হয়, কত মন চিনি গেছে। ফলে সেই মানুষগুলোর জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে, তারা চোর হোক ডাকাত হোক, তাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে। আর আপনি কোনোদিন আমাকে একটা বোম্বাই মরিচও দিলেন না, কাঁচা মরিচও খাওয়ালেন না, আর এখন আপনি আমাকে কিল দেওয়ার গোসাই হয়ে বড় বড় নীতি কথা শোনাবেন। পাবলিক এত বেকুব না, পাবলিক হলো নগদ নারায়ণ। আপনি যাকে খাওয়াবেন, যার বিপদে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এবং যার সঙ্গে আপনার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। রংপুরে এরশাদ সাহেবের বাইরে কোনো কথা নাই। গ্রেটার রংপুরে কেন জাতীয় পার্টির প্রতি মানুষ সহানুভূতিশীল? এত কিছুর পরও যখন জিএম কাদের বিপদে পড়েন, সেই জিএম কাদের বিপদে পড়ার পর তিনি কেন রংপুরে যান? এই যে রুহুল আমিন হাওলাদারের মতো মানুষ, আপনি কেউ তাকে যাই বলেন না কেন, তার নির্বাচনী এলাকাতে যান, তার বাসায় যান, তার বাসার দারোয়ানটার সাথে কথা বলেন, কেন তিনি এখনো পর্যন্ত রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তি হিসেবে সাস্টেইন করছেন? শত্রু আছে, বদনাম আছে, সবকিছু আছে, অনেক বদনাম আছে, কিন্তু কেন তিনি জনপ্রিয়? আবারও আগামীতে রাজনীতিতে কেন তিনি আসবেন? এর কারণ হলো এই মানুষগুলো, এই মানুষগুলো মানুষের, সাধারণ মানুষের, তার প্রিয়জনের, আপনজনের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন গত 50 বছর ধরে। তো সৃষ্টি করেছেন 50 বছর ধরে, আচ্ছা মতো বাস ঢুকিয়ে দিচ্ছেন, স্ক্রু করছেন, হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন, গুলি করে দিচ্ছেন, এটা যেমন সত্য, আবার মানুষের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে একটা, মানুষ তো দূরের কথা, এই ধরনের মানুষ একটা বিড়ালের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এবং সরকারের দুর্ভাগ্য হলো এই সরকারের সাথে এইরকম জনসম্পৃক্ত, জনপ্রিয়, পলিটিক্যাল, ম্যাচিউরড এবং সিজেন্ড একজন সিঙ্গেল লোকও নেই। ফলে কি হচ্ছে, সরকারের জনপ্রিয়তায় সুনামি তৈরি হয়েছে। আর সুনামি হলে কি হয়, জাস্ট অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।